ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ক্লাস 12-এর যে চ্যাপ্টারটি পড়াবো সেটা হলো জন নিকোলাস আর্থার রিম্বার লেখা একটি বিখ্যাত কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কবিতাটি শুরু করার আগে কবি এবং কবিতা সম্পর্কে আমি তোমাদের একটু বলে নিই। জন নিকোলাস আর্থার রিম্বার তিনি 1854 সালের 20 অক্টোবর ইস্টার্ন ফ্রান্সের শার্লেভিল শহরে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ সেকেন্ড অফ দ্য 4 চিলড্রেন। ছোট থেকেই তিনি খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন, কিন্তু মা এবং বাবার সাথে তার ঠিক বনিবনা হতো না এবং তিনি 1870 সালে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। তিনি ফ্রান্স এবং ল্যাটিন ভাষাতে ভীষণ দক্ষ ছিলেন এবং তিনি খুব অল্প বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেন। 1868 থেকে 1873 পর্যন্ত তিনি অনেকগুলি কবিতা লিখেছিলেন। তার লেখার মধ্যে সমসাময়িক সমাজের অবস্থা এবং বিশেষ করে তিনি ওয়ার পোয়েমস লিখেছিলেন, যুদ্ধ সম্পর্কিত কবিতা লিখেছিলেন। তার কারণ The poet himself was a soldier and took part in Franco-Russian war. তিনি নিজে একজন সৈনিক ছিলেন। So he had first-hand experience of the war. যুদ্ধক্ষেত্রের বাস্তবিকতা কী, যুদ্ধক্ষেত্রের নৃশংসতা কী, তা তিনি নিজে ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছিলেন। এবার আমি আসি এই কবিতা সম্পর্কে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই পোয়েমটা আসলেই ফরাসি ভাষায় লেখা হয়েছিল। দ্য পোয়েম ওয়াজ অরিজিনালি রিটেন ইন ফ্রেঞ্চ বাই জেন নিকোলাস আর্থার রিম্বার। দ্য পোয়েম ওয়াজ দেন এন্টাইটেলড অ্যাজ লি ডরমিও ডি ভাল। আবার কেউ কেউ বলেন লি ডরমিও লি ভাল। তোমরা বানানটা দেখতে পাচ্ছ, লি ডরমিও ডু ভাল। এই শব্দটির মানে হলো স্লিপার অফ দ্য ভ্যালি। পরে এই কবিতাটির ইংরেজি অনুবাদ করা হয়, যেটা তোমরা এখন পড়ছো। দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য পোয়েম ওয়াজ ডান বাই অলিভার বার্নার্ড। এটা 1962 সালে রিম্বার কালেক্টেড পোয়েমসের মধ্যে এটাকে পাবলিশ করা হয়েছিল এবং এটা টাইটেল তখন দেওয়া হয়েছিল অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এবার বলি এই কবিতাটা সম্পর্কে কতগুলো ফ্যাক্টস অ্যান্ড ফিচার্স। Particularly this poem is a lyric and has been written in the sonnet form. এই কবিতাটি চতুর্দশপদী কবিতার মতন লেখা হয়েছে। তোমরা জানো যে চতুর্দশপদী কবিতা মানে অক্টেট এবং সেস্টেট এই দুটো পার্টে ভাগ করা থাকে, অর্থাৎ প্রথম 8 লাইন পরের 6 লাইন এইভাবে ভাগ করা থাকে এবং কবিতার একদম শেষ দিকে লাস্ট 2 লাইন মোস্ট ইম্পর্টেন্ট দুটো লাইন, যেখানে কবিতার মূল থিম বা মূল বিষয়বস্তুকে তুলে ধরা হয়। আগেই বললাম দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম ওয়াজ লি ডরমিও লি ভাল, অর্থাৎ স্লিপার অফ দ্য ভ্যালি। আরেকটা যে মূল কথা, এই কবিতাটা একটা ওয়ার পোয়েম। তৎকালীন সময়ে যতগুলোই ওয়ার পোয়েম লেখা হয়েছিল প্রত্যেকটা ক্ষেত্রেই দ্য থিম অফ দ্য ওয়ার পোয়েম ওয়াজ ফিউটিলিটি অর ইউজলেসনেস অফ ওয়ার। ঠিক একই রকমভাবে রিম্বাও দেখিয়েছেন দ্যাট ওয়ার হ্যাজ নো সিগনিফিকেন্স, নো সলিউশন। In this poem, the poet depicts the pity and horror that war distilled. War is nothing but the brutal killing of the people. কবির মতে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, যুদ্ধ শুধুমাত্র নির্মম নৃশংস হত্যা, যেটা মানব সভ্যতাকে উন্নতির পথে নিয়ে যেতে পারে না। কবি যেহেতু নিজে একজন সৈনিক ছিলেন এবং তিনি ফ্রাঙ্কো রাশিয়ান যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সো হি হ্যাড আ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য পোয়েম। তিনি ব্যক্তিগতভাবে যুদ্ধের নৃশংসতা, বর্বরতা এবং সৈনিকদের জীবন, তাদের দুঃখ, তাদের যন্ত্রণা সম্পর্কে তার নিজস্ব উপলব্ধিকেই এই কবিতার মাধ্যমে ব্যক্ত করেছেন। এবার আমরা আসল কবিতাতে আসি। আগে আমি তোমাদের এই কবিতার মূল বক্তব্য বলে দিই। বাংলাতে তোমাদেরকে এই কবিতাটির মূল বক্তব্য আমি বলে দিই। অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে আর্থার র্যাম্বো পাহাড়ে ঘেরা একটি ছোট্ট উপত্যকাকে বর্ণনা করেছেন। উপত্যকাটির মধ্যে দিয়ে একটা ছোট নদী অলস গতিতে সূর্যালোকে ঝিলমিলিয়ে বয়ে চলছে।
উপত্যকাটি আলোয় উদ্ভাসিত হয়ে আছে সোনালি রঙা সূর্যকিরণে, যা পর্বতের চূড়া থেকে যেন প্রবাহিত হয়ে আসছে। এই সময় কবিতাতে দেখা যাচ্ছে যে ফার্নের বালিশে মাথা রেখে এক তরুণ সৈনিক মুখটি হাঁ করে শুয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে সে গভীর ঘুমে মগ্ন হয়ে শুয়ে রয়েছে উপত্যকার ঘন ঝোপঝাড়ের মধ্যে। সূর্যালোকে উষ্ণ সবুজ বিছানাতেও তাকে বিবর্ণ দেখাচ্ছে। উপত্যকার ফুলের মধ্যে পা রেখে তরুণ সৈনিক ঘুমাচ্ছে, আর তার ঠোঁটে লেগে রয়েছে এক উদার নিষ্পাপ হাসির ছোঁয়া। কবি মমতার সঙ্গে অনুভব করছেন যে খোলা হাওয়ায় শুয়ে সৈনিকের ঠান্ডা লেগে যেতে পারে, তাই তিনি প্রকৃতিকে অনুরোধ করেছেন যে প্রকৃতি যেন তাকে উষ্ণ করে রাখে, সূর্যালোক যেন তাকে উষ্ণ করে রাখে। কিন্তু কবিতার শেষে আমরা দেখতে পাচ্ছি যে সৈনিকটিকে এতক্ষণে ঘুমন্ত বলে মনে হচ্ছে, পরম শান্তিতে শুয়ে আছে বলে মনে হচ্ছে, আসলে সে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে, এবং সেটা বোঝা যাচ্ছে তার শরীরের পাশে দুটো বুলেটের ক্ষত দেখে। মনে হচ্ছে তরুণ সৈনিকটি ঘুমাচ্ছে, কিন্তু আদতে সে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। এবার আমরা কবিতাটি পড়ব। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. কবিতার প্রথম লাইনে কবি বলছেন যে একটা ছোট সবুজ উপত্যকা রয়েছে, যে উপত্যকাটা হচ্ছে গ্রিন, সবুজ কিন্তু প্রাণের প্রতীক, লাইফের প্রতীক। ইটস আ সিম্বল অফ লাইফ। A small green valley where a slow stream flows. একটা শান্ত পাহাড় ঘেরা উপত্যকা যেখানে ধীরে ধীরে বয়ে চলছে একটি ছোট নদী, স্ট্রিম মানে ছোট নদী। And leaves long strands of silver on the bright grass. চকচকে সবুজ ঘাস সূর্যালোকে যেটা ঝলমল করছে, তার উপর দিয়ে সেই নদীটি তার পাশ দিয়ে বয়ে চলছে। দেখে মনে হচ্ছে এটা যেন রূপলি রঙের একটি ফিতে। কবি এখানে ওই ছোট্ট নদীটিকে রূপলি ফিতের সঙ্গে তুলনা করেছেন। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ। আর পাহাড়ের একদম উপর থেকে ঝরে পড়ছে ঝর্ণার মতন সূর্যালোক। সূর্যালোককেও এখানে কবি নদীর সাথে তুলনা করেছেন। সূর্য থেকে আলোক রশ্মি এমনভাবে গোটা উপত্যকাতে ছড়িয়ে পড়েছে, গোটা উপত্যকাকে আলোকিত করেছে যে মনে হচ্ছে যেন আলোকে আলোকিত চারিদিক, যেন ঝর্ণার জলের মতন চারিদিকে ছড়িয়ে পড়ছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। পাহাড় চূড়া থেকে যখন সূর্যকিরণ গড়িয়ে নামছে, তখন কবি বলছেন যে ছোট্ট উপত্যকাটি এই সূর্যকিরণে প্লাবিত হয়েছে। এখানে কিন্তু আলোকিত উপত্যকাটা যুদ্ধের নৃশংসতার বৈপরীত্য, একদিকে লাইফ আর একদিকে ডেথ, দুটোর কন্ট্রাস্ট হিসাবে কবি ব্যবহার করেছেন। এবং কবি বলছেন যে এই রবির কিরণ এই অন্ধকার উপত্যকা, যেটা একসময় মানে পাহাড়ের দুপাশে পাহাড় আর মাঝখানে গভীর সেই উপত্যকাকে, এই গভীর উপত্যকাটাকে আলোকিত করে রয়েছে। সেকেন্ড স্ট্যান্জাতে কবি বলছেন, A soldier very young lies open mouthed. একজন সৈনিক যার বয়স খুবই অল্প, সে শুয়ে আছে, মুখখানি তার খোলা। ওপেন মাউথড তার মানে হচ্ছে তার মুখটা হাঁ করে সে শুয়ে আছে। তার মানে কবি এখানে মনে করতে চাইছেন সে খুব গভীর ঘুমে আছে। A pillow made of fern beneath his head. তার মাথার নিচে রয়েছে একটি বালিশ, কিন্তু বালিশটি কী দিয়ে তৈরি? বালিশটি ফার্ন গাছের বালিশ, অর্থাৎ সেখানে ঘন ফার্ন গাছের জঙ্গল। কবি কল্পনা করেছেন যে এই সৈনিককে যেন প্রকৃতি তার কোলে আরামে শুতে দিয়েছে, এবং তাই সে ফার্ন গাছের তৈরি বালিশে তার মাথাটাকে বিশ্রাম নিতে রেখেছে। A pillow made of fern beneath his head, asleep, stretched in the heavy undergrowth. ফার্ন গাছের বালিশে তার মাথা আছে, ঘন ঝোপের উপরে। হেভি আন্ডারগ্রোথ এখানে ঘন সবুজ ভেজিটেশনকে বুঝিয়েছে। ঘন ঝোপের উপরে তার ঘুমন্ত শরীরখানি সে মেলে রেখেছে। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সান সোকড বেড। এখানে তার বিছানা বা বেড বলতে সেই সবুজ ঘাসে ঘেরা জমিটিকে বোঝানো হয়েছে, যে জমির উপরে ওই ইয়াং সোলজারটি শুয়ে রয়েছে। এবং
সূর্যলোক, সূর্য থেকে আগত রশ্মি তাকে ওয়ার্মথ দিচ্ছে, উষ্ণতা দিচ্ছে। সবুজ ঘাসের সাথে সাথে তার দেহকেও উষ্ণতা দিচ্ছে, কিন্তু তার দেহ যেন পেল, বিবর্ণ, কালারলেস। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস। সেই সৈনিকটির পা দুটি রয়েছে নরম ঘাসে, জমির উপর যে ফুল ফুটে রয়েছে সেই ফুলগুলির উপরে। এই ছবিতে কবি বোঝাতে চেয়েছেন যে নেচার সিমস টু ল্যাভিশ অল দ্য কমফর্টস ইন দ্য সোলজার। হি ইজ ensconced on this warm green bed. The ferny pillow helps him rest his head while the heavy undergrowth acts as a cushioned bed for him. The flowers soothe him by their fresh fragrance. কবি বলতে চেয়েছেন ফার্নের বালিশ যেমন তার মাথাটি এলিয়ে দিতে সহায়তা করেছে, তেমনি ঘন ঝোপঝাড় তার গদি দেওয়া বিছানার কাজ করছে, আর বহুবর্ণের উপত্যকার ফুল যেন তাজা সুগন্ধে তাকে স্নিগ্ধ করে তুলতে চেয়েছে। অর্থাৎ এখানে কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি কিভাবে এই সৈনিককে তার সম্মান প্রদর্শন করছে। লাস্ট স্ট্যান্জাতে এখানে কবি আরেকটু বলেছেন যে his smile is like an infant's, gentle without guile. সৈনিকটি শুয়ে রয়েছে, কিন্তু তার মুখে রয়েছে নিষ্পাপ হাসি, যে হাসি সাধারণত শিশুদের মুখে দেখা যায়। সুন্দর নিষ্পাপ হাসি, উইদাউট এনি গাইল। গাইল মানে ছলনা, চাতুরি, কিন্তু এই হাসিটার মধ্যে শুধু ইনোসেন্স রয়েছে, নিষ্পাপ নির্দোষ ভাব রয়েছে, কোনো ছলনা বা ট্রিকারি তার হাসিতে নেই। আহ নেচার, কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। কবি এখানে প্রকৃতিকে যেন ডেকে বলেছেন যে দ্য সোলজার মে ক্যাচ কোল্ড। সে নিচে শুয়ে রয়েছে, নরম মাটিতে শুয়ে রয়েছে, হয়তো তার ঠান্ডা লেগে যেতে পারে। দ্য পোয়েট ইজ ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট দ্য সোলজার। তাই তিনি নেচারকে অনুরোধ করেছেন, প্রকৃতিকে অনুরোধ করেছেন যে সূর্যালোক দিয়ে তার দেহকে যেন উষ্ণতা দেওয়া হয়, যাতে তার ঠান্ডা না লেগে যায়। লাস্ট স্ট্যান্জাতে কবি বলেছেন দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। গুনগুন করছে যে পতঙ্গ, মৌমাছির মতন যে পতঙ্গগুলি গুনগুন করছে ওই নরম সবুজ উপত্যকাতে, তারা যেন সোলজারের ঘুমটাকে ডিস্টার্ব না করে। দ্য সোলজার ইজ লাইং ভেরি মাচ পিসফুলি, যেন এই পতঙ্গরা তার ঘুমকে বিরক্ত না করে। Rimbaud appears to be a little surprised by the soundness of the soldier's sleep. Even the buzzing of the insects hardly affect him. তাই কবি এখানে বলছেন যে সৈনিকের গভীর ঘুমকে যেন পতঙ্গদের এই গুনগুন শব্দও বিরক্ত করতে পারছে না। He sleeps in sunlight. সৈনিকটি শুয়ে রয়েছে সূর্যালোকে স্নাত হয়ে, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। তার শোয়ার ভঙ্গিটিও খুব পিসফুল, তার হাত রয়েছে তার বুকের উপর, অ্যাট পিস, খুব পিসফুলি, আরামে, যেন সকল সমস্যা, সকল চিন্তা, যুদ্ধক্ষেত্রে সকল নির্মমতাকে ভুলে গিয়ে প্রচুর পরিশ্রমের পর ক্লান্ত হয়ে সেই সোলজার বিশ্রাম নিচ্ছে। তার বুকে রয়েছে তার হাত, তার মুখে রয়েছে নিষ্পাপ হাসি, গভীর ঘুমে সে শুয়ে আছে বলে কবির মনে হয়েছে। কিন্তু লাস্ট লাইনে কবি আমাদের একটা অদ্ভুত শক দিয়েছেন। দেয়ার ইজ এ সাডেন শক আইরনি in the last line of the poem. In his side there are 2 red holes. কবি বলছেন যে সোলজারকে এতক্ষণে মনে হচ্ছিল গভীর ঘুমে আচ্ছন্ন, শান্তভাবে শুয়ে আছে, এবার কবি দেখতে পাচ্ছেন তার শরীরের ধারে রয়েছে 2টো গভীর গর্ত। এই 2টি গভীর গর্ত বা রক্ত বিবর যাকে বলে, এই 2টি গভীর গর্ত তাহলে কিসের? এই 2টো গভীর গর্ত হচ্ছে দ্য ফ্যাটাল বাইট অফ ডেথ, মৃত্যু। অর্থাৎ এই সৈন্যটি মারা গেছে 2টি বুলেটের আঘাতে, সেই বুলেট দুটোই তার শরীরে গভীর গর্ত করে দিয়েছে এবং সেই সৈন্যটি মারা গেছে। এখানে মৃত্যুকেই পরম শান্তি ঘুম হিসাবে কবি বলেছেন।
এবার এই পুরো কবিতাটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে শেষ পংক্তিতে যে সৈনিকের দেহের পার্শ্বদেশকে ছিন্ন ভিন্ন করে দেওয়া বুলেটের কথা আমরা যখন জানছি তখন আমাদের একটা অদ্ভুতভাবেই শক লাগছে যে এতক্ষণ ধরে আমরা জানছিলাম যে শান্ত একটা নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে এই সৈনিক শুয়ে রয়েছে, কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে না, সৈনিকটি শুয়ে নেই, সে মৃত। অর্থাৎ একদিকে রয়েছে এই শান্ত সৌন্দর্য, আরেকদিকে রয়েছে যুদ্ধক্ষেত্রের ভয়াল নির্মম বাস্তব, যেটা আমরা এতক্ষণে বুঝতে পারছি যে যুদ্ধ একটা নিষ্পাপ যুবক সৈন্যের মৃত্যুর কারণ হয়ে উঠেছে, যে হয়তো মারা গেছে উইদাউট ফুলফিলিং হিজ ডিজায়ার্স। তার সকল স্বপ্ন, তার সকল ড্রিমস, তার সকল ডিজায়ার্সকে অপূর্ণ রেখেই সে মৃত্যুর মুখে পতিত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে যুদ্ধ কতটা নির্মম, কতটা নিষ্ঠুর। এ ক্লোজার ভিউ রিভিলস দ্য বুলেট উন্ডস। যখন আমরা এই বুলেট উন্ডস দুটো আমরা দেখতে পাচ্ছি তখন আমরা বুঝতে পারছি যে যুদ্ধ কতটা ভয়ানক, যুদ্ধ কতটা ক্ষতিকারক। এইভাবেই কবি এখানে সহজ শান্তির পরিবেশের সাথে যুদ্ধের হতবাক করা তিক্ততাকে, যুদ্ধের নৃশংসতাকে তুলে ধরেছেন। এর পরের লেসনে আমরা এর প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।